ইরফানকে হাসতে দেখে মায়রা তাতে দাঁত চেপে বলল, আপনি এভাবে হাসছেন কেন? ইরফান হাসি থামিয়ে বলল, কারণ তোকে রাগলে শেওড়া গাছের শাকচুনির মতো লাগে তাই। একদম আমাকে শাকচুনি বলবেন না বলে দিলাম। আপনার বউ শাকচুনি হবে দেখবেন, তারপর আপনার ঘাড় মটকাবে। শুকনো দেওয়ায় কখনো গরু মরে না, জানিস না গাধি? ইরফানের কথায় চারপাশে দাঁড়ানো সবাই আবার হেসে উঠল। মায়েরা রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে আবির, মেঘ আর শীতল শাড়ির সেকশনে ব্যস্ত। শীতল একটার পর একটা শাড়ি দেখছে আর আবার রেখে দিচ্ছে, কারণ আরুষ বিরক্ত হয়ে বলল, আল্লাহ, মেয়েরা একটা জিনিস কিনতে এত সময় কেন নেয়? আজ পর্যন্ত বুঝতে পারলাম না। নুসরাত সাথে সাথেই উত্তর দিল, তোমাদের মতো তো আর চোখ বন্ধ করে কিছু কিনি না আমরা। বাহ, খুব জ্ঞান হয়েছে দেখি, মুখে মুখে খুব তর্ক করতে শিখেছিস কিন্তু তুই। তোমার থেকে তো বেশি না। দুজনের কথায় আবারও হাসাহাসি শুরু হয়ে গেল। মেঘ একটা হালকা আকাশি রঙের শাড়ি হাতে নিয়ে শীতলের সামনে ধরল। এটা কেমন? শীতল শাড়িটার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। অনেক সুন্দর। ঠিক তখনই আবিরও শাড়িটার দিকে তাকিয়ে মাথা নাড়ালো। সত্যিই সুন্দর। কিন্তু তার চোখ যেন শাড়ি চেয়ে বেশি সময় আটকে রইল মেঘের মুখে। আরও দূর থেকে সেটা দেখে মুচকি হাসলো। সে ধীরে ধীরে হৃদের কানের কাছে গিয়ে বলল, তোর বড় ভাইয়ের অবস্থা ভালো না মনে হচ্ছে। হৃদ ভ্রু কুঁচকে বলল, কেন? কি বলতে চাইছিস তুই? কিছুদিন পরে নিজেই বুঝবি। হৃদ কিছু বুঝতে না পেরে মাথা চুলকাতে লাগলো। এরই মাঝে ধূসর আর পিউয়ের আবারও ঝগড়া শুরু হয়ে গেছে। পিউ একটা ব্যাগ পছন্দ করেছে। ধূসর নাম দেখে চোখ বড় বড় করে বলল, একটা ব্যাগের দাম এত? কেন, তোমার টাকা যাচ্ছে বলে ভয় লাগছে? না, কিন্তু এত টাকায় একটা ছাগল কেনা যাবে। সেটাকে পুষে বড় করলে তার ছানাপোনা হলে তখন 2-3টা করে। বছর বছর ছাগল বিক্রি করলে বড়লোক হয়ে যাব, বুঝলি? তাহলে ছাগল কিনে কাঁধে ঝুলিয়ে ঘোরো। এভাবে এত জ্ঞান দিতে এসো না তো, যাও এখান থেকে। ধূসরের মুখের অবস্থা দেখে সবাই হো হো করে হেসে উঠল। এদিকে আরু, মায়া আর নুসরাত আইসক্রিম খেতে খেতে পুরো মল ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ আরু থেমে গেল, তাই চোখ পড়েছে এক দোকানের সামনে দাঁড়িয়ে থাকা আবির আর মেঘের দিকে। দুজনেই হয়তো খেয়াল করেনি যে তারা একে অপরের সাথে কথা বলতে বলতে বাকি সবার থেকে অনেকটা দূরে চলে এসেছে। আরও দুষ্টু হেসে বলল, ওহো, ব্যাপারটা তাহলে অনেক দূর গড়িয়েছে মনে হচ্ছে। মায়ার সাথে সাথে জিজ্ঞেস করলো, কোন ব্যাপারে কথা বলছিস তুই? এখন না, সময় হলে বলবো, বলে আরও রহস্যময়ী হাসি দিল। আর ঠিক সেই সময় মলের লাউডস্পিকারে ঘোষণা ভেসে এলো, সবার দৃষ্টি আকর্ষণ করছি, 5 মিনিটের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের মেগা কাপল কন্টেন্ট। ঘোষণাটা শুনে সবাই থমকে গেল। আর সবচেয়ে বেশি বিপদে পড়ল আবির আর মেঘ, কারণ পরের মুহূর্তের আরও চিৎকার করে বলে উঠল, আমি কাপল কনস্ট্যান্টের জন্য আবির ভাইয়ের মেঘের নাম দিয়েছি। কি? একসাথে চিৎকার করে উঠল আবির আর মেঘ। আরশ পেট ধরে হাসতে হাসতে বলল, আরে এত উত্তেজিত হচ্ছিস কেন? নামই তো দিলাম। মেঘ লজ্জায় লাল হয়ে বলল, আমি কেন কন্টেস্টে অংশ নেব না। আবিরও একইভাবে গম্ভীর গলায় বলে উঠল, আমিও না। হৃদ সঙ্গে সঙ্গে বলে উঠল, ওহ, দুজনের উত্তরও এক। চুপ কর, একসাথে বলে উঠল আবির আর মেঘ। এবার পুরো দল হো হো করে হেসে উঠল। ঠিক তখনই মলের এক স্টাফ এসে বলল, স্যার, আপনাদের নাম রেজিস্টার হয়ে গেছে, এখন আর ক্যান্সেল করা যাবে না। কি? আবির এবার আরশের দিকে এমনভাবে তাকালো যে আরশ এক কদম পিছিয়ে গেল। ভাই, আমি তো মজা করছিলাম, ওরা যে এভাবে সত্যি তোদের নাম দিয়ে দিবে বুঝতে পারিনি। বাড়ি গিয়ে তোর ব্যবস্থা করছি। নানুকে বলে দিব কিন্তু। এবার তুই আমাকে থ্রেট দিচ্ছিস। আরশের কথা শুনে সবাই এবার হেসে উঠল। অবশেষে অনেক জোড়াজুড়ির পর আবির আর মেঘ স্টেজের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু ওদের অবাক করে দিয়ে হৃদ হঠাৎ মায়ের হাত ধরে বলল, চল আমরাও নাম দিই। মায়া চোখ বড় বড় করে বলল, আমি তোমার সাথে কেন যাব? কারণ এটা কাপল ডেট, তুই না গেলে আমাকে একা নেবে না তো। তো আমি কি করতে পারি? এখানে অন্য মেয়ে দেখো। দুজনে ঝগড়া দেখে সবাই মিটমিট করে হাসতে লাগলো। এদিকে ইরফান মায়রার দিকে তাকিয়ে বলল, তুই যাবি? মায়রা ভ্রু কুঁচকে বলল, আমি কেন যাব? কারণ তুই না গেলে আমাকে নিবে না তাই।
সেটা তো আরও ভালো। মুখে এমন বললেও কয়েক মিনিট পর দেখা গেল সে ইরফানের পাশেই দাঁড়িয়ে আছে। ধূসর আর পিওর অবস্থাও একই, দুজনই যেতে চায় না, কিন্তু শেষে গিয়ে একই লাইনে দাঁড়িয়ে পড়েছে। আরশ মুচকি হেসে নুসরাতকে বলল, চল। নুসরাত না বোঝার মতো করে বলল, কোথায়? কন্টেস্টে। আমি তোমার সাথে যাব না। তাহলে আমি বলে দিব সবাইকে তুই দুদিন আগে তুই কাউকে না জানিয়ে মেলাও ঘুরতে গিয়েছিলি। তা ব্ল্যাকমেল করছো? যা ভাববি, চল এবার। রাগে ফুঁসতে ফুঁসতে নুসরতও তার সাথে চলে গেল। সবশেষে বাকি রইল কৃতিক আর আরু। কৃতিক হাত গুটিয়ে দাঁড়িয়ে বলল, আমি এসব করব না। আরু সঙ্গে সঙ্গে বলল, আমিও না। ঠিক তখনই হৃদ চিৎকার করে উঠল, বাহ, এদের উত্তরও তো এক। চারপাশে আবার হাসিতে ফেটে পড়ল। শেষ পর্যন্ত 6 জোড়া একসাথে স্টেজের সামনে দাঁড়িয়ে গেল। স্টেজের আলো জ্বলে উঠতেই উপস্থাপক মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, আজকের কাপল কন্টেস্টের সবচেয়ে আকর্ষণীয় 6 জুটি আমাদের সামনে উপস্থিত। কথাটা শুনেই 6 জোড়া একে অপরের দিকে তাকালো। কেউ বিরক্ত, কেউ লজ্জায় লাল, কেউ আবার হাসি চাপার চেষ্টা করছে, কিন্তু কেউই জানে না এই মজার খেলাটাই তাদের জীবনের গল্পকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চলেছে। দর্শকদের করতালিতে পুরো হলরুম মুখরিত হয়ে উঠল। উপস্থাপক হাসি মুখে বললেন, প্রথম রাউন্ডের নাম হলো তুমি আমাকে কতটা চেনো। কথাটা শুনে আরও ফিসফিস করে বলল, খেলাম, আমি তো কৃতিক ভাইয়ের সম্পর্কে কিছুই জানি না। কৃতিক মুচকি হেসে বলল, আমিও তোর সম্পর্কে কিছু জানি না। তাহলে আমরা প্রথমেই আউট। দুজনের কথা শুনে পাশে দাঁড়ানো হৃদ হেসে ফেলল। প্রথম ডাকা হলো আবির আর মেঘকে। উপস্থাপক প্রশ্ন করলেন, মেঘের প্রিয় রং কি আবির? আবির 1 সেকেন্ডও না ভেবে বলল, আকাশী। মেঘ অবাক হয়ে তাকিয়ে রইল। সঠিক উত্তর। পুরো হল তালি দিয়ে উঠল। এবার প্রশ্ন করা হলো মেঘকে, আবিরের সবচেয়ে পছন্দের খাবার কি মেঘ? মেঘ একটু ভেবে বলল, খাসির রেজালা। একদম ঠিক। আবারও তালি। আরও দূর থেকে চিৎকার করে বলল, ওহো, প্রস্তুতি তো অনেক আগে থেকে নেওয়া আছে। আবির এবার এমনভাবে তাকালো যে আরও চুপ মেরে গেল। এরপর ডাকা হলো হৃদার মায়াকে। মায়ের সবচেয়ে বদভ্যাস কি? হৃদ সাথে সাথেই বলল, অনেক বেশি কথা বলে। মায়া চোখ বড় বড় করে বলল, কি? পুরো হল হাসিতে ফেটে পড়ল। উপস্থাপক হেসে বললেন, উত্তর সঠিক। মায়া মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে ইরফান আর মায়রার পালা আসতেই নতুন বিপত্তি ঘটল। প্রশ্ন করা হলো মায়রার প্রিয় ফুল কি? ইরফান আত্মবিশ্বাসের সাথে বলল, গোলাপ। ভুল। কি? মায়রা গর্ব করে বলল, আমার প্রিয় ফুল সূর্যমুখী। ধূসর হেসে বলল, ভাই, প্রেম করার আগে একটু তার সম্পর্কে জেনে নিও। সারাক্ষণ পড়াশোনা নিয়ে পড়ে থেকো না, না হলে সবার সামনে মান সম্মান হারাবে। সবাই আবারও হেসে উঠল। এবার ধূসর আর পিউয়ের পালা। প্রশ্ন শোনা মাত্রই দুজন একসাথে উত্তর দিল। আর অবাক করার বিষয় হলো দুটো উত্তরই সঠিক। পিউ আর ধূসর নিজেরাও অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। আরও সাথে সাথেই বলে উঠল, ঝগড়া যত বেশি, বোঝাপড়াও তত বেশি হয় তার সাথে। পিউ লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। অন্যদিকে আরুষ আর নুসরতের অবস্থা একদম উল্টো। যে প্রশ্নে করা হচ্ছে দুজন দুরকম উত্তর দিচ্ছে। শেষে উপস্থাপক হেসে বললেন, আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনারা একে অপরের শত্রু। ঠিক ধরেছেন। একসাথে বলে উঠল আরুষ আর নুসরত। পুরো হলরুম আবারও হাসিতে ফেটে পড়ল। প্রথম রাউন্ড শেষ হতেই স্কোর বোর্ডে দেখা গেল সবচেয়ে এগিয়ে আছে আবির, মেঘ এবং ধূসর পিউ। আর সেটা দেখে বাকিরা ঠিক করে পরের রাউন্ডে যাই হোক ওদের হারাতেই হবে। উপস্থাপক মুচকি হেসে মাইক্রোফোন হাতে নিলেন। এবার শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড। সবাই আগ্রহ নিয়ে স্টেজের দিকে তাকালো। এই রাউন্ডের নাম হলো চোখ বেঁধে খুঁজে নাও তোমার সঙ্গীকে। কথাটা শুনেই সবাই অবাক। আরও ফিসফিস করে বলল, এটা আবার কেমন খেলা? কৃতিক হেসে বলল, এখানেই তো আসল মজা গাথা। সবাই প্রথমে ডাকা হলো আরশ আর নুসরতকে। আরশের চোখ বেঁধে দেওয়া হলো। তারপর লাইনে কয়েকজন মেয়েকে দাঁড় করানো হলো। আরশ হাতড়ে হাতড়ে সবার কাছে গেল। একজনের সামনে গিয়ে বলল, এটাই নুসরত। চোখের কাপড় খোলা মাত্রই দেখা গেল সে নুসরত না পিউ। পুরো হল হো হো করে হেসে উঠল। নুসরত 2 হাত কোমরে দিয়ে বলল, বাহ, আমাকে যখন চিনতেই পারিস না তাহলে খেলায় নাম দিতে কেন এসেছিস, বান্দর একটা।
আরস মাথা চুলকাতে লাগলো। এবার ধূসরের পালা। চোখ বাঁধা অবস্থায় সে সবার হাত ছুঁয়ে দেখলো। কয়েক সেকেন্ড পর সরাসরি পিউর সামনে গিয়ে দাঁড়ালো। এটাই। চোখের কাপড় খোলার পর দেখা গেল উত্তর সঠিক। পিউ নিজেও অবাক। ধূসর কাঁধ ঝাঁকিয়ে বলল, সারাদিনে এত ঝগড়া করিস তুই যে চিনতে অসুবিধে হয়নি। সাথে সাথেই সবাই শীষ দিতে লাগলো। পিউ লজ্জায় অন্যদিকে তাকিয়ে রইল। এরপর ইরফানের পালা। চোখ বাঁধা অবস্থায় সে একটু ঘাবড়ে গেলেও শেষ পর্যন্ত মায়রাকেই খুঁজে বের করলো। মায়রা অবাক হয়ে বলল, কিভাবে বুঝলেন? ইরফান মুচকি হেসে বলল, তোর পারফিউমের গন্ধ। কথাটা শুনেই মায়রার গাল হালকা লাল হয়ে উঠল। হৃদ সাথে সাথেই বলে উঠল, ওহো, এটাও জেনে রেখেছো তুমি যে মায়রার পারফিউমের গন্ধ কেমন? সবাই আবার হেসে উঠল। এবার কৃতিকের পালা। চোখ বাঁধা অবস্থায় সে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ সোজা গিয়ে আরুর সামনে দাঁড়ালো। এটাই আরু। কিভাবে বুঝলেন? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো আরু। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতি মিনিটে এর সাথে কথা বলছিস, তাই বুঝেছি। পুরো হল রুম আবার হাসিতে ফেটে পড়ল। কৃতিক ভাইয়া! লজ্জায় চিৎকার করে উঠল আরু। এবার এলো হৃদ আর মায়ার পালা। হৃদ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেল, কিন্তু ভুল করে মায়ার বদলে মায়েরার সামনে গিয়ে দাঁড়ালো। চোখের কাপড় খোলার পর সবাই হেসে গড়াগড়ি। মায়া বলল, এই তোমার চেনার ক্ষমতা? হৃদ নাটকীয় ভঙ্গিতে বলল, সব দোষ এই আলো হাওয়ার। চোখ তো বাধাই ছিল, তবুও দোষ আলো হাওয়ার। আবারও হাসির রোল পড়ে গেল। সব শেষে এলো আবির আর মেঘের পালা। পুরো হল যেন চুপ হয়ে গেল। আবিরের চোখ বেঁধে দেওয়া হলো। সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। একজন, দুইজন, তিনজন পরপর হঠাৎ থেমে গেল। মেঘের সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, মেঘ। চোখের কাপড় খোলার পর দেখা গেল সে ঠিকই মেঘকেই চিনেছে, কিন্তু অবাক হলো সবাই অন্য কারণে। কারণ আবির শুধু চেনেইনি, মেঘের হাতটাও অজান্তে ধরে ফেলেছিল। আবার সেটা বুঝতে পেরে দুজনেই একসাথে হাত ছেড়ে দিল। মেঘের মুখ লাল হয়ে গেল আর আবির অন্যদিকে তাকিয়ে রইল। কিন্তু তাদের এই ছোট্ট মুহূর্তটা কারো চোখে এড়ালো না, বিশেষ করে আরুষ, হৃদ, ধূসর আর কৃতিকের। চারজন একে অপরের দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিল। মনে হচ্ছে খান বাড়িতে নতুন কোনো গল্পের শুরুটা তারা ধরে ফেলেছে। দ্বিতীয় রাউন্ড শেষ হতেই পুরো হল রুম করতালিতে মুখরিত হয়ে উঠল। উপস্থাপক মুচকি হেসে বললেন, এবার আসছে আজকের সবচেয়ে মজার রাউন্ড। সবাই আগ্রহ নিয়ে তাকালো। এই রাউন্ডের নাম ট্রুথ অর ডিয়ার কাপল অ্যাডিশন। কথাটা শুনেই সবাই একে অপরের দিকে তাকালো। হৃদ ফিসফিস করে বলল, এবার অনেক গোপন কথা বের হবে সবার। ধূসর মাথা নেড়ে বলল, বিশেষ করে আবির ভাইয়ের। আবির কটমট করে তাকাতেই সবাই চুপ মেরে গেল। প্রথমেই ডাকা হলো আরশ আর নুসরতকে। উপস্থাপক প্রশ্ন করলেন, তোমরা একে অপরের কোন জিনিসটা সবচেয়ে অপছন্দ করো? আরশ এক সেকেন্ডও দেরি না করে বলল, ওর রাগ। নুসরতের সঙ্গে সঙ্গে বলল, ওর মুখ। পুরো হল রুম হাসিতে ফেটে পড়ল। আরশ বুক চেপে ধরে বলল, এই অপমান আমি কোনো দিনও ভুলব না। এরপর ডাকা হলো ধূসর আর পিউকে। প্রশ্ন, তোমাদের মধ্যে আগে কে সরি বলে? দুজনে একসাথে বলে উঠল, আমি না। আবারও হাসির রোল পড়ে গেল। উপস্থাপক বললেন, তাহলে ঝগড়া মিটে কীভাবে? পিউ মুখ ঘুরিয়ে বলল, নিজে নিজেই। ধূসর মুচকি হেসে বলল, কারণ ও বেশিক্ষণ আমার উপর রাগ করে থাকতে পারে না। কথাটা শুনেই পিউ লজ্জায় চুপ হয়ে গেল। এবার ইরফান আর মায়রার পালা। প্রশ্ন ছিল, এক কথায় একে অপরকে বর্ণনা করতে হলে কি বলবে? ইরফান বলল, ঝড়। মানে? মানে ও যেখানে যায় সেখানে তাণ্ডব চালাই। সবাই হেসে উঠল। মায়রা ঠোঁট ফুলিয়ে বলল, আর উনি হচ্ছেন বিরক্তিকর। ধন্যবাদ, স্বাগতম। দুজনের কথাই আবারও হাসির রোল উঠল। এরপর কৃতিক আর আরুর পালা। উপস্থাপক জিজ্ঞেস করলেন, আরুকে এক শব্দে কিভাবে বর্ণনা করবে? কৃতিক একবার আরুর দিকে তাকিয়ে বলল, বকবকানি। কি? আরু রাগে লাফিয়ে উঠল, আমি কি সত্যি এত কথা বলি? হৃদ সাথে সাথে বলে উঠল, এর উত্তর পুরো খানবাড়ি জানে। আবারও হাসির রোল। এবার এলো হৃদ আর মায়ের পালা। প্রশ্ন, তোমরা কি একে অপরকে বন্ধু মনে করো? দুজনে একসাথে বলল, না। কয়েক সেকেন্ড চুপ থেকে আবার একসাথে বলল, শত্রু। হল রুম এবার হেসে কাঁপতে লাগলো। উপস্থাপকও হাসি চেপে রাখতে পারলেন না। সব শেষে ডাকা হলো আবির আর মেঘকে। স্টেজে উঠতেই বাকিরা রহস্যময়ী হাসি দিতে শুরু করলো।
উপস্থাপক কার্ড দেখে বললেন, প্রশ্নটি একটু ইন্টারেস্টিং। আবির আর মেঘ একে অপরের দিকে তাকালো। যদি তোমাদের জীবনে একজন বিশেষ মানুষ আসে, তাহলে তার মধ্যে কোন গুণটা সবচেয়ে বেশি চাইবে? প্রথমে উত্তর দিল মেঘ। সে কিছুক্ষণ ভেবে বলল, যে মানুষটা আমাকে বুঝবে, আমার কথা না বললেও আমার মন খারাপ বুঝতে পারবে। সবাই মাথা নাড়ালো। তারপর আবিরের দিকে মাইক্রোফোন বাড়িয়ে দেওয়া হলো। আবির কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, যে মানুষটা পরিবারের সবাইকে নিজের মানুষ মনে করবে, আর যার হাসি দেখলে খারাপ সময়েও ভালো লাগবে। কথাটা বলতে বলতেই তার চোখ অজান্তেই মেঘের দিকে চলে গেল। আর সেটা শুধু মেঘ না, স্টেজে থাকা সবাই খেয়াল করলো। মেঘও হঠাৎ অস্বস্তি অনুভব করলো, কেন যেন তার বুকের ভিতরটা কাঁপছে। ঠিক তখনই উপস্থাপক ঘোষণা করলেন, সব রাউন্ড শেষ, এবার ফলাফল ঘোষণা করা হবে। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল, আর খানবাড়ির 6 জোড়া অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো আজকের বিজয়ী কারা হবে। পুরো হল রুম নিস্তব্ধ, সবার চোখ স্টেজের বড় স্ক্রিনে। উপস্থাপক খাম খুলে মুচকি হেসে বললেন, আজকের মেগা কাপল কন্টেস্টের বিজয়ী হলো। কয়েক সেকেন্ড ইচ্ছে করেই থেমে গেলেন তিনি। আবির এবং মেঘ। মুহূর্তেই পুরো হল করতালিতে মুখরিত হয়ে উঠল। ইয়াস! সবচেয়ে জোরে চিৎকার করে উঠল আরশ, হৃদ, ধূসর, কৃতিক, ইরফান সবাই শীষ দিতে শুরু করলো। মেঘ হতভম্ব হয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। আবিরও যেন কিছুক্ষণ বিশ্বাসই করতে পারছিল না। উপস্থাপক দুজনের হাতে ট্রফি আর একটা বড় গিফট হ্যাম্পার তুলে দিল। ছবি তোলার সময় ফটোগ্রাফার বলল, স্যার, ম্যাডাম, একটু কাছাকাছি দাঁড়ান প্লিজ। মেঘ লজ্জায় ইতস্তত করছিল। আবির ধীরে ধীরে এক পা এগিয়ে এলো। দুজন পাশাপাশি দাঁড়াতেই ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলে উঠতে লাগলো। দূরে দাঁড়িয়ে আরশ মুখ টিপে হাসলো। দেখছিস, ছবিটা দেখে যে কেউ বলবে এরা অনেক দিনের কাপল। হৃদ সঙ্গে সঙ্গে বলল, আর একটু পর বলবি বিয়ের কার্ডও ছাপিয়ে ফেলি, চল। মুখটা বন্ধ থাকে না তোর সব সময় নাকি? আরশ মুখ ভোঁতা করে বসে পড়ল। হৃদ, রাজের এবং নুসরতরা আরশের কাণ্ড দেখে জোরে জোরে হাসতে লাগলো। আবির এবার আরশের দিকে তাকিয়ে বলল, আজকে বাড়ি চল, তারপর তোর হিসেব করছি। আরশ নাটকীয় ভঙ্গিতে দুহাত জোর করে বলল, নানুকে বলে দিব কিন্তু আপনার নাতি আমাকে ভয় দেখাচ্ছে সেটা। হাসির রোল আবারও ছড়িয়ে পড়ল চারিদিকে। এদিকে দ্বিতীয় পুরস্কার পেল ধূসর আর পিউ। ঘোষণা শুনেই ধূসর মুচকি হেসে বলল, দেখলি, সারাক্ষণ ঝগড়া করলো জুটি কিন্তু খারাপ না আমাদের, তাই না? পিউ ঠোঁট ফুলিয়ে বলল, বেশি ভাবনিও না, সব কৃতিত্ব আমার। আচ্ছা ম্যাডাম, আপনারই। ধূসরের কথা শুনে পিউ নিজেও হেসে ফেলল। ইরফান, মাইরা, হৃদ, মায়া, কৃতিক, আরু আর আরুষ নুসরাতও অংশগ্রহণের পুরস্কার পেল। সবাই মিলে অনেক ছবি তুলল, হাসাহাসি করলো। ঠিক তখনই মলের এক কর্মচারী দৌড়ে এসে বলল, এক্সকিউজ মি, আপনাদের মধ্যে আরুকে? আরুর নাম শুনেই কৃতিক ভ্রু কুঁচকে তাকালো লোকটার দিকে। আরু এগিয়ে এসে বলল, জি, আমি আরু। লোকটা একটা ছোট্ট সোনালি রঙের খাম এগিয়ে দিয়ে বলল, একজন স্যার এটা আপনাকে দিতে বলেছেন, ধরুন। আর তিনি বলেছেন একা যখন থাকবেন তখন এটা খুলতে। আরও অবাক হয়ে খামটা হাতে নিল। দূরে দাঁড়িয়ে সবাই বিষয়টা লক্ষ্য করলো। কৃতিক কিছু আজ করতে পেরে কটমট করে তাকালো লোকটার দিকে। লোকটা কৃতিকের রক্তলাল চোখ দেখে ভয়ে ভয়ে কেটে পড়ল সেখান থেকে। কৃতিকের বুকের ভিতরটা অজানা কারণে হঠাৎ কেমন যেন করে উঠল। প্রথমে আরও কিছুটা অবাক হয়ে খামটার দিকে তাকিয়ে রইল। আরও সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বলল, কিরে বনু, প্রেমপত্র নাকি? কৃতিকের রাগে গজগজ করতে করতে বলল, 4 বছর আমরা বিদেশে ছিলাম, না বলে নিজের ভক্ত জুটিয়ে ফেলেছিস, অনেক মনে হয়, তাই না আরু? আর কি যেন বলল লোকটা, একা খামটা খুলতে? তার মানে তোর বয়ফ্রেন্ড পাঠিয়েছে নাকি এটা? আরও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, কৃতিক ভাইয়া, আপনি কি আমাকে এতটাই খারাপ ভাবেন? আমি সত্যিই জানি না এটা কে পাঠিয়েছে। আর না, আমি কোনো ছেলের সাথে কথা বলি, আমি তো আপনাতে আসক্ত ভাইয়া। আরুকে এভাবে মাথা নিচু করে থাকা দেখে কৃতিক আরও খেপে গেল। কি হলো, কথা কানে যায় না তোর? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি আরু। আবির বিরক্ত হয়ে বলল, আহ কৃতিক, এভাবে বকছিস কেন? ওকে হয়তো কেউ ভুল করে পাঠিয়েছে, কিংবা কোনো ফ্রেন্ড হতে পারে, আমরা তো জানি, তাই না?
আমাদের আরও কেমন সেটা। কৃতিক আবিরের কথায় পাত্তা না দিয়ে বলল, ওকে খামটা খুলতে বল এখানে আবির। হৃদ ও কৃতিকের কথায় বিরক্ত হয়ে বলল, ওটার পার্সোনাল জিনিস, সবার সামনে কেন খুলতে যাবে বুঝলাম না। ওর কোনো পার্সোনাল জিনিস কেন থাকবে? আবির, ভালোই ভালোই ওকে খামটা খুলে দেখতে বল ওটাই কি আছে। আরও রাগে অপমানে নাকে জল চোখে জল এক করে খামটা নুসরাতের হাতে দিয়ে দৌড়ে বাইরের দিকে গেল কান্না করতে করতে। জীবনে হয়তো এত অপমান হয়নি আরও। ও কি খামটা একবারও দিব না বলেছিল? কৃতিকের মুখের এক কথায় আরও তো নিজের জীবনও দিয়ে দিত। একবারও ভাববে না। সবার সামনে এভাবে বকার কি খুব দরকার ছিল? আরও চলে যাওয়ার দেখে কৃতিক নুসরাতের কাছ থেকে খামটা নিয়ে সবাইকে আরুর কাছে যেতে বলল। কিছুক্ষণ পর কৃতিকও বেরিয়ে আসলো। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই সবার কেনাকাটা শেষ হলো। এক একজনের হাতে এক গাদা শপিং ব্যাগ, কাপড়, জুতা, গয়না, কসমেটিক্স সব মিলিয়ে যেন ছোটোখাটো একটা দোকানে কিনে ফেলেছে সবাই। আরুষ দু হাতে 10টা ব্যাগ দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, নানু, যদি আবার বলে কালো শপিং করতে হবে, আমি কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাব। হৃদ এসে বলল, তুই পালানোর আগেই তোর মানি ব্যাগ পালিয়ে গেছে। ধূসর ব্যাগগুলো গাড়িতে তুলতে তুলতে বলল, আজকে বুঝলাম মেয়েদের সাথে শপিং করতে আসা মানে নিজের সর্বনাশ নিজে ডেকে আনা। পিউ সঙ্গে সঙ্গে উত্তর দিল, তাহলে কে বলেছিল আসতে? নানুর আদেশ ছিল তো। তাই তো বলি। ধূসর ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি? আবারও সবাই হেসে উঠল। সবার আগের মতো বাইকে উঠে বসলো। রাতে ঠান্ডা বাতাস গায়ে মেখে 6টা বাইক একসাথে খানবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 40 মিনিট পর বিশাল লোহার গেট খুলে একে একে সব বাইক খানবাড়ির ভিতরে ঢুকলো। গাড়ির শব্দ শুনেই বাড়ির ভিতর থেকে ফিরোজা খান, খাদিজা বেগম, সাইমা বেগম আর আয়েশা বেগম বেরিয়ে এলেন। ফিরোজা খান হাসি মুখে বললেন, এসেছো সবাই? কেমন হলো কেনাকাটা? মেঘ উচ্ছ্বাস নিয়ে বলল, দাদি, অনেক মজা হয়েছে। মায়ের সঙ্গে সঙ্গে বলে উঠল, আর অনেক শপিংও হয়েছে। আরও মুখ পাকিয়ে বিড়বিড় করলো, সেটা তো আমার টাকাই। কথাটা শুনেই পাশে দাঁড়ানো আবির তার কাঁধে হাত রেখে বলল, কাঁদিস না, পরে দিয়ে দিব আমরা তোকে। আরও সঙ্গে সঙ্গে খুশি হয়ে বলল, সত্যি? আবির মুচকি হেসে বলল, কিন্তু স্বপ্নে। পুরো উঠোন হাসিতে ভরে গেল। এদিকে আরও দৌড়ে গিয়ে দাদু আশরাফ খানকেই জড়িয়ে ধরল। দাদু, দেখো না আমার জন্য কত সুন্দর সুন্দর জিনিস কিনেছি। আশরাফ খান আদর করে বললেন, আচ্ছা, আগে সবাই হাত মুখ ধুয়ে নাও, তারপর বসে বসে সব দেখব। সবাই যে যার রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। প্রায় আধা ঘন্টা পরে সবাই নিজে ডাইনিং হলে জড়ো হলো। আজ রাতের মেনুতে ছিল গরম গরম কাচ্চি বিরিয়ানি, রোস্ট, বোরহানি আর শেষে মিষ্টি দই। খেতে খেতে সারাদিনের মজার ঘটনাগুলো নিয়ে আবারও শুরু হলো হাসি ঠাট্টা। কিন্তু সবার অজান্তেই দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে আবির চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। তার মাথায় বারবার ঘুরছে সেই রহস্যময়ী খামটার কথা। কে দিল এই খামটা? ভিতরে কি আছে সেটাও তো দেখতে পেলাম না। সে দীর্ঘশ্বাস ফেলে পিছনে ফিরতেই দেখতে পেল ইরফান বুকে দুহাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? এখানে দাঁড়িয়ে কার শোক পালন করছিস? আরও নড়ে চড়ে উঠে বলল, না কিছু না। কথাটা বলে আরও আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, দৌড়ে নিচে চলে গেল। আরও যাওয়ার দিকে কৃতিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। রাতের খাবার শেষ হতেই আশরাফ খান গম্ভীর গলায় বললেন, খেয়ে কেউ নিজের রুমে যাবি না, ড্রয়িং রুমে একসাথে আয়, আমার কিছু কথা আছে। দাদুর কথা শুনে সবাই অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। হৃদ ধীরে ধীরে আবিরের কানে ফিসফিস করে বলল, মনে হচ্ছে আজ কারো খবর আছে। আরস নাটকীয় ভঙ্গিতে বুক চেপে বলল, আমার তো ভয় করছে, নানু যদি আজকে শপিংয়ের বিলটা চেয়ে বসে। ধূসর হেসে বলল, তোর বিল দেখে নানুই অজ্ঞান হয়ে যাবে। সবাই হাসতে হাসতে ড্রয়িং রুমে চলে এলো। কিছুক্ষণ পর বিশাল ড্রয়িং রুমে খান পরিবারের সবাই একসাথে বসে আছে। এক পাশে আশরাফ খান আর ফিরোজা বেগম, তাদের পাশেই 3 ছেলে, আমজাদ খান, রফিক খান ও আনোয়ার খান এবং 3 পুত্রবধূ। অন্যদিকে সোফায় বসে আছে শীতল, আবির, হৃদ, ইরফান, কৃতিক, ধূসর, মেঘ, নুসরাত, আরস, মায়া, পিউ আর মায়রা। সব মিলিয়ে পুরো বাড়ি যেন এক জায়গায় জড়ো হয়েছে।
আশরাফ খান চারিদিকে একবার তাকিয়ে মুচকি হেসে বললেন, তোদের সবাইকে একসাথে এভাবে দেখতে আমার খুব ভালো লাগছে। সবাই চুপচাপ শুনতে লাগলো। তিনি আবার বললেন, আর মাত্র কয়েকদিন পর আমাদের বাড়িতে শীতলের বিয়ে, তাই আগামী কয়েকদিন সবাই মিলে আনন্দ করবি, কাজ করবি, কেউ কারোর সাথে ঝগড়া করবি না। কথাটা শেষ হতেই পিউ আর ধূসর একে অপরের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। ওদের দেখে সবাই হেসে উঠল। আশরাফ খান হেসে বললেন, আমি কিন্তু বিশেষ করে তোদের দুজনকেই বললাম। পুরো ঘরে আবারও হাসির রোল পড়ে গেল। ঠিক তখনই ফিরোজা খান বললেন, কাল সকাল থেকেই বাড়িতে বিয়ের সাজসজ্জার কাজ শুরু হবে। ছেলেরা লাইট লাগাবে আর মেয়েরা ফুল আর আলপনার কাজ করবে, কেউ ফাঁকি দিবে না। আরও হাত তুলে বলল, দাদি আমি ফুল সাজাবো। মায়া বলল, আমি আলপনা আঁকবো। মায়েরা বলল, আমি বেলুন ফোলাবো। ইরফান সঙ্গে সঙ্গে বলল, তারপর 5 মিনিট পরে বলবি হাত ব্যথা করছে। মায়েরা জিভ বের করে বলল, তাতে তোমার কি? আবারও সবাই হেসে উঠল। এদিকে আরশ চুপি চুপি আবিরের কানে বলল, কাল কিন্তু মেঘের পাশে কাজ করার ব্যবস্থা করে দিব তোকে, চিন্তা করিস না। আবির কনুই দিয়ে আরশের পেটে গুঁতা মেরে বলল, একদম চুপ। উফ বলেই চিৎকার করে উঠতেই এবার সবাই ওদের দিকে তাকালো। আশরাফ খান ভ্রুকুচকে বললেন, আবার কি শুরু করলি তোরা? আরশ মাথা চুলকে মুচকি হেসে বলল, কিছু না নানু, ভালোবাসা মানে ভালো কথা বলছিলাম। কথাটা শুনে আবির মাথায় হাত দিয়ে বসে পড়ল আর পুরো খান বাড়ি আবারও হাসিতে মুখরিত হয়ে উঠল। সকালের হালকা রোদে পুরো খান বাড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পেল। আজ বাড়ির ছাদে মেহেদি অনুষ্ঠান করা হয়েছে। সকাল থেকে সবাই যে যার কাজে ব্যস্ত। মেয়েরা ফুল দিয়ে ছাদ সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। চারিদিকে গাঁদা, রজনীগন্ধা আর গোলাপের মালা ঝুলছে। রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে পুরো ছাদ। মাঝখানে সুন্দর একটা স্টেজও বানানো হয়েছে। অন্যদিকে ছেলেরা লাইট লাগাতে ব্যস্ত। ধূসর ময়ের উপর দাঁড়িয়ে লাইট জ্বালাচ্ছিল। নিচে দাঁড়িয়ে পিউ বলল, এভাবে লাগালে মনে হয়েছে রাতে সব লাইট উপরেই জ্বলবে, নিচের দিকে আর আলো আসবে না। ধূসর নিচে তাকিয়ে বলল, এতই যখন লাইট সম্পর্কে জানিস তাহলে তুই লাগা, আমাকে আর কষ্ট করা লাগবে না। পিউ মুখ ঘুরিয়ে বলল, আমরা চাইলে কি আর তোমাদের সাথে নিতাম? আমরা 6 বোন মিলে সব কাজ করে ফেলতাম। চারপাশে আবারও হাসির রোল পড়ে গেল। এদিকে রান্নাঘরে চলছে অন্নযুদ্ধ। খাদিজা বেগম, সাইমা বেগম, আয়েশা বেগম আর ফিরোজা খান সবাই মিলে রান্না করছেন। মায়া, মায়েরা, পিউ আর আরু মাঝে মাঝে রান্নাঘরে ঢুকে কিছু না কিছু চুরি করে খেয়ে পালাচ্ছে। হঠাৎ ফিরোজা খান চিৎকার করে উঠলেন, এই দুষ্টুর দল, আবার কাবাব কে খেলো? আরু মুখ লুকিয়ে বলল, আমি খাইনি দাদি। মায়েরা আঙুল তুলে বলল, আরু 2টা খেয়েছে। এই মিথ্যাবাদী। দুজন আবার একে অপরকে ধাওয়া করতে লাগলো। বিকেলের দিকে মেহেদিওয়ালারা চলে এলো। শীতলকে মাঝখানে বসানো হলো। এক এক করে সবাই হাতে মেহেদি লাগাতে শুরু করলো। মায়েরার হাতে খুব সুন্দর ডিজাইন আঁকা হচ্ছে। ইরফান দূর থেকে চুপচাপ তাকিয়ে আছে। আরও সেটা দেখে এবার ফিসফিস করে বলল, ভাই কি ব্যাপার বলতো? আমার সেকেন্ড বোনটাকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন? ইরফান আরশের কথায় খুক খুক করে কেসে উঠল। সে এতটাই ধ্যানমগ্ন ছিল যে আরশ কখন তার পাশে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। বুঝতে পারলে হয়তো কখনোই মায়েরার দিকে তাকাতো না। সে আরশকে ধাওয়া করতে করতে বলল, আজ তোকে তো আমি কাঁচা চিবিয়ে খাবো, শয়তানের হাড়টি থাম তুই। আরশ পুরো ছাদ জুড়ে দৌড়তে লাগলো। সবাই হাসতে হাসতে লুটোপুটি। এদিকে আরুর হাতে মেহেদি লাগাচ্ছে একজন আপু। কৃতিক পাশে দাঁড়িয়ে বলল, মাঝখানে ফাঁকা রাখবি। আরও মুখ বাঁকিয়ে বলল, কেন? আমি বলছি মানে ফাঁকা রাখবি। এত কথা বলিস কেন? যদি না রাখি তাহলে থাপ্পড় খাওয়ার জন্য রেডি থাকিস। আরও দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ বসে রইল। মেঘ মুচকি হেসে বলল, কি ব্যাপার রে আরু, কৃতিক ভাইয়ের সাথে তোর কি চলে? সবাই আবার হেসে উঠল। হঠাৎ ইরফান ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতে তার মুখের হাসিটা মিলিয়ে গেল। কি বলছেন? কখন? আচ্ছা আমরা আসছি। ফোন রেখে ইরফান গম্ভীর হয়ে গেল। রি জিজ্ঞেস করলো, কি হয়েছে? ইরফান ধীরে ধীরে বলল,
বাবার এক ঘনিষ্ঠ বন্ধু পরিবারসহ আজ রাতেই আসছেন। তাদের সমস্যা কোথায়? সমস্যা হলো তাদের সাথেই আসছে তাদের মেয়েও। ধূসর অবাক হয়ে বলল, তাতে তোর সমস্যা কোথায়? বুঝলাম না ভাই। ইরফান একটু ইতস্তত করে বলল, শুনলাম তারা নাকি আমাকে দেখতে আসছে, সাথে বিয়ের কথা নাকি পাকা করে যাবে। কি? ইরফানের বিয়ের কথা শুনে মায়েরা চিৎকার করে উঠল। সবাই মায়েরার দিকে আবার অবাক দৃষ্টিতে তাকালো। মায়েরার এমন রিয়াকশান হয়তো আশা করেনি কেউই, কিন্তু মায়েরা সেদিকে কোনো খেয়াল নেই। সে অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো ছলছল করছে। মায়ের যথাযথ কান্না আটকানোর চেষ্টা করছে সে। অন্যদিকে ইরফানও একবার অজান্তেই মায়রার মুখের দিকে তাকালো। সে মায়রার দিকে তাকাতেই কোনো অজানা কারণে কষ্টে বুকটা চিনচিন করে উঠল। সে মনে প্রাণে চাইছে মায়রা যেন তাকে ভুল না বোঝে। ইরফান ভাবছে সে তো মায়রাকে ভালোবাসে না, তাহলে এমন অনুভূতি কেন হচ্ছে? কেন ওর চোখে জল সহ্য হচ্ছে না? মায়রা ইরফান দুজনেই কিছু বলছে না, কিন্তু তাদের চোখে সেই ক্ষণিকের নীরবতা যেন অনেক অজানা কথাই বলে দিল। ইরফানের কথা শুনে পুরো ছাদটা কয়েক সেকেন্ডের জন্য একদম চুপ হয়ে গেল। সবার আগে মুখ খুলল আরশ। মানে, তোকে দেখতে মেয়ে আসছে? বাহ, কি ভাগ্য ভাই তোর। আমাকে যদি কোনো সুন্দরী মেয়ে বিয়ের জন্য দেখতে আসতো, কি না ভালো লাগতো। আরশের কথা শুনে নুসরত কটমট করে তার দিকে তাকিয়ে আছে। যেহেতু চেহারা, সে আবার সুন্দরী মেয়ে বিয়ে করবে বলে সুন্দরী মেয়ে কি পথে পড়ে আছে নাকি? আরশ একটু ভাব নিয়ে বলল, এই আরশের জন্য সুন্দরী মেয়ে পাওয়া কোনো ব্যাপার না, বুঝলি গাধি। নুসরত আরশের পায়ে লাথি মেরে বলল, ঢং কম করো। হৃদ সঙ্গে সঙ্গে বলল, সত্যি ইরফান, তোর কপাল ভালো না হলে এই যুগে কোন মেয়ে ছেলে দেখতে আসে ফ্যামিলির সাথে? ধূসর মুখ চেপে হাসতে হাসতে বলল, আচ্ছা সেসব বাদ দে, আগে আমাদের মায়েরা বোনের অবস্থা দেখ। সবাই এখনই কান্না করে দিবে মনে হচ্ছে। মায়েরা রাগে লাল হয়ে ধূসরের দিকে তাকালো। আমি কাঁদবো কোন দুঃখে? তাহলে এত রেগে যাচ্ছিস কেন? তোমার কথা শুনে সবাই আবার হো হো করে হেসে উঠল। ইরফান বিরক্ত হয়ে বলল, তোরা কি একটু চুপ করবি? ঠিক তখনই আশরাফ খান ছাদে ঢুকলেন। কিসের এত হাসাহাসি হচ্ছে? আরশ নাটকীয় ভঙ্গিতে বলল, নানু, আপনার নাতিকে দেখতে নাকি মেয়ে আসছে। আশরাফ খান হেসে বললেন, ও তাহলে খবরটা তোরা জেনেই গেছিস। ইরফান অবাক হয়ে বলল, দাদু আপনি জানতেন? হ্যাঁ, আমার বন্ধুর পরিবার অনেক দিন ধরে আসতে চাইছিল, তবে এটা শুধু পরিচিতি, এখনই কোনো সিদ্ধান্তের ব্যাপার নয়। কথাটা শুনে ইরফান কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু অজান্তেই মায়রার মুখেও হাসি ফুটে উঠল। তার সেই হাসিটা ইরফানের চোখ এড়ালো না। বিকেলের দিকে পুরো বাড়ি আবারও ব্যস্ত হয়ে পড়ল। অতিথিরা আসবেন বলে সবাই ঘর গোছাচ্ছে। মেয়ে, গাঢ়, নুসরাত, পিউ, মায়া আর মায়রা মিলে ফুল দিয়ে ড্রয়িং রুম সাজাচ্ছে। হঠাৎ আরও বলল, শোনো, যদি মেয়েটা ইরফান ভাইকে পছন্দ করে তখন কি হবে? মায়ের সঙ্গে সঙ্গে বলল, তাহলে তো আবার বিয়ে খেতে পাবো। কিরে মায়েরা, ঠিক বললাম? মায়েরা মুখ ফিরিয়ে বলল, আমি কি করে বলবো? পিউ মুচকি হেসে বলল, তোর কিছু না, কিন্তু মুখটা কেন এমন হয়ে গেল? গরম লাগছে? এসি চলছে? তাও গরম লাগছে। সবাই বুঝেও কিছু বলল না, শুধু মেঘ মিটিমিটি হাসলো। সন্ধ্যা 7টার দিকে বিশাল কালো একটা গাড়ি এসে থামলো খানবাড়ির সামনে। সবাই অতিথিদের স্বাগত জানাতে বাইরে চলে এলো। গাড়ি থেকে নামলেন আশরাফ খানের পুরনো বন্ধু, তার স্ত্রী এবং তাদের ছেলে মেয়ে। মেয়েটির নাম ঈশিতা, ভদ্র, শান্ত আর মার্জিত স্বভাবের। ঈশিতা সবার সঙ্গে ভদ্রভাবেই সালাম করল। ফিরোজা খান তাকে আদর করে ভিতরে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। ঈশিতার বাবা হেসে বললেন, ইরফানকে তো অনেক বড় হয়ে গেছে। আশরাফ খান বললেন, হ্যাঁ, এবার তো ওদের সংসার করার বয়স। কথাটা শুনে ইরফান শুধু মুখ গম্ভীর করে ফেলল। অন্যদিকে মায়েরা চুপচাপ বসে আছে। আজকে যেন তার হাসিটা কোথায় হারিয়ে গেছে। ইরফান একবার তাকিয়ে সেটা লক্ষ্য করলো। তারও অদ্ভুত একটা অস্বস্তি হতে লাগলো। কেন হচ্ছে এমন সে নিজেও জানে না। ঠিক তখনই আরও ধীরে ধীরে হৃদের কানে ফিসফিস করে বলল, ভাই, আমার মনে হচ্ছে আজ রাতে বাড়িতে আরেকটা নতুন ঝড় শুরু হতে যাচ্ছে। হৃদ মুচকি হেসে বলল, ঝড় তো শুরু হয়েই গেছে অনেক আগে থেকেই, শুধু নায়ক নায়িকারা এখন বুঝতে পারেনি।
দূরে বসে থাকা মায়রা আর ইরফান অজান্তে আবার একবার চোখাচোখি হয়ে গেল। দুজনের সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল, কিন্তু তাদের এই ছোট্ট মুহূর্তটা এবার আর কারো চোখ এড়ালো না। ড্রয়িং রুমে গল্প আড্ডা জমে উঠেছে। অতিথিদের আপ্যায়নে কোনো কমতি রাখেনি ফিরোজা খান আর বাড়ির বউরা। টেবিল ভর্তি নানা রকম নাস্তা দেখে ঈশিতা মুগ্ধ হয়ে বলল, আন্টি, এত আয়োজনের কি দরকার ছিল? খাদিজা বেগম মুচকি হেসে বললেন, আমাদের বাড়িতে অতিথি মানেই পরিবারের একজন মানুষ। ঈশিতা হেসে মাথা নাড়ালো। এদিকে আরশ, হৃদ, ধূসর আর কৃতিক এক কোণে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ইরফান সেটা দেখে বলল, তোদের সমস্যা কি? আরশ গম্ভীর মুখ করে বলল, আমরা ভাবছি বিয়েতে কে কী রঙের পাঞ্জাবি পরবো। আরশ। ইরফানের এক ডাকে সবাই আবার হেসে উঠল। কিছুক্ষণ পর আশরাফ খান বললেন, ইরফান, ঈশিতাকে বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে আনো। ইরফান ভদ্রভাবে বলল, আচ্ছা। দুজন বারান্দার দিকে চলে গেল। দূর থেকে দৃশ্যটা দেখে মায়রার বুকটা হঠাৎই মোচড় দিয়ে উঠল। বুকের ভিতরটা কেমন ছটফট করছে। মায়রা হাত দিয়ে বুকটা চেপে ধরল, যদি বুকের ব্যথাটা একটু কমে। মায়রা নিজেও বুঝতে পারছে না কেন এমন লাগছে। মেঘ পাশে এসে ধীরে বলল, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কই কিছু না তো। মিথ্যা বলছিস কেন? মায়রা জোর করে হাসলো। সত্যি কিছু হয়নি মেঘ। মেঘ আর কিছু বলল না, সুদূর মুখের দিকে তাকিয়ে রইল। বারান্দায় দাঁড়িয়ে ঈশিতা বলল, আপনার পরিবারটা সত্যিই অসাধারণ। ইরফান হালকা হেসে বলল, সবাই একটু বেশিই দুষ্ট। সেটাই তো ভালো লাগে। কিছুক্ষণ নীরবতার পর ঈশিতা আবার বলল, আঙ্কেল আন্টিরা হয়তো অন্য কিছু ভেবে আমাদের দেখা করিয়েছেন। ইরফান শান্ত গলায় উত্তর দিল, হতে পারে। আপনি কিছু ভাবছেন? ইরফান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, এই মুহূর্তে বিয়ের কথা ভাবছি না। ঈশিতা মুচকি হেসে বলল, ভালোই হলো, আমিও এখন কেরিয়ার নিয়ে ভাবছি। দুজনে হালকা হেসে ফেলল। দূরে দাঁড়িয়ে থাকা মায়েরা এই হাসিটুকুই দেখল। তার মনে হলো হয়তো তারা একে অপরকে পছন্দ করে ফেলেছে। অজান্তেই তার চোখ ভিজে উঠল। সে দ্রুত ছাদের দিকে চলে গেল। কিছুক্ষণ পরে ইরফান মায়রাকে খুঁজতে খুঁজতে ছাদে উঠল। চারিদিকে হালকা বাতাস বইছে। এক কোণে দোলনায় বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে মায়রা। ইরফান ধীরে ধীরে গিয়ে বলল, এখানে একা বসে আছিস কেন? এমনি। মন খারাপ? না। তাহলে চোখ লাল দেখাচ্ছে কেন? মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করেছিস। মায়রা মুখ ঘুরিয়ে বলল, কান্না করতে যাব কেন? চোখে ধুলো পড়েছিল তাই হয়তো। ইরফান মুচকি হেসে বলল, এত মিথ্যা বলতে শিখলি কবে? মায়রা এবার একটু রেগে গেল, আপনারা তো জানতে হবে কেন? কারণ। ইরফান থেমে গেল। কারণ কি? কারণ তোকে কাঁদতে দেখতে ভালো লাগে না। মায়রা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। দুজনের মাঝখানে নীরবতা নেমে এলো। ঠিক তখনই নিচ থেকে আরশের গলা ভেসে এলো, ইরফান ভাই, কোথায় গেলেন? আপনার হবু বউ খুঁজছে। কথাটা শুনে মায়রা উঠে দাঁড়ালো। যান, কেউ ডাকছে বলে দ্রুত নিচে নেমে গেল। ইরফান দাঁড়িয়ে রইল। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মায়রা কি সত্যিই তার বিয়ের কথা শুনে কষ্ট পেয়েছে, নাকি এটা শুধু তারই ভুল ধারণা?